This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports. नमस्कार। हम सभी ने बीते दिनों में देश का सामर्थ्य और उसका संयम दोनों देखा है। मैं सबसे पहले भारत की पराक्रमी सेनाओं को, सशस्त्र बलों को, हमारी खुफिया एजेंसियों को, हमारे वैज्ञानिकों को, हर भारतवासी की तरफ से सैल्यूट करता हूं। हमारे वीर सैनिकों ने ऑपरेशन सिंदूर के लक्ष्यों की प्राप्ति के लिए असीम शौर्य का प्रदर्शन किया। मैं उनकी वीरता को, उनके साहस को, उनके पराक्रम को आज समर्पित करता हूं। हमारे देश की हर माता को, देश की हर बहन को और देश की हर बेटी को ये पराक्रम समर्पित करता हूं। বাইশে এপ্রিল নৃশংস ঘটনার পর 12টি দিন আমরা সময় নিয়েছিলাম বদলা নেওয়ার প্রস্তুতির জন্য। নিঃসন্দেহে যে জঙ্গিরা অপারেশন চালিয়ে হেলতে দুলতে পালিয়ে গেল তারা কি সীমান্ত অতিক্রম করে গেছে নাকি ভারতেই লুকিয়ে আছে সে খবর কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু আমরা যে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি সে খবরটা জানি। এরপর হঠাৎই আমেরিকার সম্রাট ট্রাম্পের ফোন। তার মধ্যেই ট্রাম্প মিডিয়ায় জানিয়ে দিলেন ভারত পাক সংঘর্ষ পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমি থামিয়ে দিয়েছি। মিডিয়ায় ট্রাম্প যতটা গুরুত্ব পেলেন ততটা না পেলেও চীনও সাংবাদিক সম্মেলন করে জানায় পাকিস্তানের বিদেশমন্ত্রী ও ভারতের অজিত দোভালের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই যুদ্ধ থামাতে বলেছেন। অর্থাৎ যুদ্ধ রুখতে চীন আমেরিকা দুজনেই কৃতিত্ব দাবি করছে। যুদ্ধ সরকারিভাবে ঘোষণা হয়েছিল না, তবুও বলা হলো সিজ ফায়ার। শুরু হয়ে গেল ইন্দিরা মোদির তুল্যমূল্য বিচার। কিন্তু মনে রাখা দরকার চুক্তিমতো রাশিয়া ছিল ভারতের সহযোগী, তাই আমেরিকা পাকিস্তানের পক্ষে যখন সপ্তম নৌবহর পাঠালো সেটা ফেরত নিয়ে যেতে আমেরিকা বাধ্য হলো রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়ানোয়। এখন কিন্তু ভারতের পাশে সত্যিই কোনো বন্ধু নেই। দ্বিতীয়ত যুদ্ধবিরতির অন্যতম কারণ এটা নয় তো যে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আক্রমণে, সেক্ষেত্রে কোনো পরমাণু নিষ্কাশন হয়নি তো। চীন আমেরিকা তাই কি তড়িঘড়ি যুদ্ধবিরতি করালো? বালুচিস্তান পাকিস্তানের দুর্বলতা, আমরা কেন বালুচিস্তানকে সরাসরি সমর্থন করতে পারছি না? বাধা কোথায়? তাহলে কি ত্রিশক্তি কি চায় না পাকিস্তান ভাঙুক? এইসব নিয়েই দিগদর্শনের সাক্ষাৎকার প্রাক্তন ব্রিগেডিয়ার এন.এস. মুখার্জির সঙ্গে। নমস্কার ব্রিগেডিয়ার মুখার্জি, আপনার কাছে আবার আপনার শরণাপন্ন হলাম। কেন এর আগের একটি সাক্ষাৎকারে আপনি যা যা বলেছিলেন ঠিক সেই মতো করেই সমস্ত ঘটনাক্রমে এগিয়েছে। এটা তো আপনার পূর্ব অভিজ্ঞতার একটা ফল।
আমরা জানতাম এবং আপনিও বলেছিলেন যে আমেরিকা কোনো মতেই চাইবে না যুদ্ধ হোক এবং কোনো দেশই চাইবে না যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক, কেন তাদের বাজার সংকুচিত হোক। তাই ঘটলো এবং তৃতীয় পক্ষের একটি ফোন, তার থেকেই নাকি এই যুদ্ধবিরতি ভারত করতে বাধ্য হলো এবং পরিষ্কার ট্রাম্প জানিয়েছেন, সোজা কথা উনি বলেন, সেটা হচ্ছে যদি ব্যবসা আমাদের সঙ্গে রাখতে চাও তাহলে যুদ্ধ করা চলবে না। ভারতকেও এই বলেছেন, পাকিস্তানকেও এই বলেছেন। বাধ্য হয়ে এই দুদল তখন ব্যাপারটাকে মেনে নিতে রাজি হয়েছে। আপনি কি বলছেন? আমি দু তিনটা জিনিস বলতে চাই, আপনাদের দর্শকদেরকেও এটা একটা জিনিস বুঝতে হবে। কিন্তু এই যে প্রথম ঘটনাটা হলো পেহেলগামে, আমরা কিন্তু এটা একটা টেররিজমের মানে জঘন্য একটা অপরাধ, সেটাকে নিয়ে আমরা এগিয়েছিলাম আর তার জন্য রিটালিয়েশনে আমরা নটা টার্গেট ওতে হিট করেছিলাম। তারপরে 3-4 দিন অল আউট একটা রিটালিয়েশন হয়ে দুদিক থেকে একটা যুদ্ধ বেঁধে গেল, যখন কি ঘোষণা হয়নি কিন্তু যুদ্ধই দেখা যায় লেগে গেল। তারপরে হঠাৎ আমরা দেখলাম কি 3 দিন পরেই ঘোষণা হলো কি সিজ ফায়ারের জন্য পাকিস্তান ডিজিএমও আমাদের নাকি ডিজিএমও কে রিং করেছে আর ওরা বলেছে যে কি আমরা সিজ ফায়ার করতে চাই, আপনারাও এটা চেষ্টা করুন, যদি আপনি স্বীকার করুন। তো আমাদের দিক থেকেও হঠাৎ ঘোষণা হলো কি সিজ ফায়ারটা আমরা অ্যাকসেপ্ট করেছি আর 5টা থেকে সিজ ফায়ারটা হয়ে গেল। তারপরেও আমরা দেখলাম কিছু ভায়োলেশন হয়েছে, তাতে আমরা একটা রিটালিয়েশনে অনেক ওদের এয়ারফিল্ডস গুলো স্ট্রাইক করলাম। ওরা বুঝতে পারলো যদি ভায়োলেশন হয় আর কথা দিয়ে কথা রাখে না, তাইলে আমরা কিন্তু নিজের পোস্টারটা যেমনি তৈরি করে রেখেছি সেটা গার্ডটা আমাদের রইবে আর রিটালিয়েশন আমরা করব। মধ্যখানে কিন্তু 2-3টে জিনিস সেটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি হঠাৎ আমরা মিডিয়াতে আর বিভিন্ন চ্যানেলে আর বিভিন্ন জায়গা থেকে সোর্স ইনফরমেশন পাওয়া গেল কি এইটা নাকি ঘটনাটা সিজ ফায়ারে তখনই হয়েছে যখন কি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, সবাইকে জানতে হবে উনি কিন্তু পাবলিসিটি মানে দারুণ পাবলিসিটির কিং, আর উনি অনেক সময় আবল তাবল কিছু বলেন। আমার মনে হয় না উনি ব্রিফিংটা ঠিক পান নিজের যে ইনার সার্কেল থেকে, কিন্তু উনি হঠাৎ টিউট করলেন কি আমি এটা ব্রোকার করেছি আর তাই জন্যই দুদেশ মেনে নিয়েছে, এদের সাথে আমরা ট্রেড বলছি করব, এই জন্য ওরা মেনে নিয়েছে। আর এখন আমরা একটা ক্যাটাস্ট্রফিক অ্যাক্ট, যেটা নাকি একটা নিউক্লিয়ার ওয়ার হয়ে যেত, সেটা আমরা প্রিভেন্ট করেছি। নাও দুটো জিনিস আমাদের দেখতে হবে, একটা হচ্ছে আমরা আরেকটা জিনিস মনে করতে হবে, হঠাৎ ফোকাস চলে আসলো কি কোথায় টেররিস্টের রিটালিয়েশনে আমরা এই যুদ্ধটা লাগালাম, আর হয়ে গেল কি এখন কাশ্মীরের উপরে সেন্ট্রিক হয়ে গেল। পাকিস্তান কি সব আবল তাবল বলে টলে ওখানে ওরা ওটাকে ফোকাস করিয়ে নিল আবার কাশ্মীরের দিকে, আর ট্রাম্প আর তাদের ইনার সার্কেল বলতে শুরু করলো কি হ্যাঁ এটার জন্য কথাটা তো বলতে হবে, আর একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন বিল্ড আপ হতে শুরু করলো কাশ্মীর নিয়েই এই প্রবলেমটা, এটা টেররিজমের প্রবলেম না, টিপিক্যাল ওয়েস্টার্ন মিডিয়ার একটা মানে যে ঘটনা লেগে থাকে। তো তারপরে আমার মনে হয় আমাদের অপোজিশনরাও এই বাইল্যাটারাল একটা, যখন আমরা সবসময় বলে থাকি কি আমাদের বাইল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ডিসকাশন কোনো যদি হবে থার্ড পার্টি ইন্টারভেনশন আমরা চাই না, চীনাদের সাথেও আমরা কোনো থার্ড পার্টি ইন্টারভেনশন চাই না। তো এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা আর সাথে সাথে অপোজিশন লিডার্সরা ডিমান্ড করতে শুরু করলো একটা স্পেশাল পার্লামেন্টারি সেশন, কি এই ঘটনাটা কেমনি করে রচলো। হঠাৎ আবার থার্ড পার্টি মেডিয়েশন, এখন যখন আমার বলছি না তখন ইউএসএ কথা থেকে লাফিয়ে মধ্যখানে চলে আসলো, এটা কি হলো ওরা জানতে চাইতো। নাও দুটো জিনিস হচ্ছে, একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্ট টু ডিসকাস এই যে যত ঘটনা ঘটেছে, এটা এখন কিন্তু বিকজ অফ দি সেন্সিটিভনেস অফ দি কনফিডেন্সিয়াল যে যতগুলো ঘটনা ঘটেছে আর ঘটবে সেগুলো ডিসকাস অন দ্য ফ্লোর অফ দ্য হাউস করা যায় না, সেগুলো বিভিন্ন মানে মিডিয়াতে আর পাবলিক ডোমেনে চলে আসবে। এই জন্যে ওটা তো গভর্নমেন্ট কখনো চাইবে না, কিন্তু একটা অল পার্টি মিটিং হতে পারে যেখানে সব জিনিস বলা হবে। তাও আমার মনে হয় প্রধানমন্ত্রী এইটা চাইলেন কি দেশ জনগণকে আর অপোজিশন পার্টিদের আর ট্রাম্পকে সবাইকে 2-3টা জিনিস ক্লিয়ারলি বলে দিতে। উনি ট্রাম্পের নাম নেননি, কিন্তু পাকিস্তান প্রাইম মিনিস্টার চেঁচামেচি করে অনেকবার নাম নিয়েছে সবাই। উনি কিন্তু বললেন কি আমরা যদি পাকিস্তানের সাথে কথা বলি
আমরা খালি টেররিজম নিয়ে কথা বলবো, আর আমরা খালি পিওকে নিয়ে কথা বলবো। আর আমরা তাও এই যে আইডব্লিউটি আমরা সাসপেন্ড করে রেখেছি, এটা হেল্ড ইন এ বেঞ্চ থাকবেই থাকবে যতক্ষণ আমরা দেখে না নেব কি পাকিস্তান টেররিজম অ্যাজ আ স্টেট পলিসি এটাকে একদম থামিয়ে দিয়েছে। তো এই জন্য উনি ঘোষণা করলেন, আর ঘোষণাতে উনি ট্রাম্পের নাম নিয়েও সবাইকে জানিয়ে দিলেন কি এটা বায়োল্যাটারাল এগ্রিমেন্টই থাকবে। এখন কিন্তু পাকিস্তানের সাথে কোনো বার্তা আমাদের পিওকে নিয়ে হবে না। আমরা খালি যদি কথা বলতে চাই খালি টেররিজম নিয়ে কথা বলবো। আমরা প্রিপেয়ার্ড আছি, আমরা নিজের পোস্টারটাকেও এখন ডিপ্লয়মেন্টটাকেও বিছবো না। আমরা এই জন্যে এখন দেখতে চাই নেক্সট 1-2 উইকে কি পাকিস্তানের অঙ্গি ভঙ্গি কি, আর তারপরই আমরা কোনো ডিসিশন নেব। এইটা হচ্ছে এখন আমি যা দেখছি প্রিভ্যালেন্ট অ্যাটমসফিয়ারে, দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টিল নাও। আর একটা জিনিস আমাদের আরো মনে রাখতে হবে, ইউএসএ নিশ্চয়ই আমাদের উপরে চাপ দিয়েছে, এটাও আমাদের মানতে হবে। আমাদের এত এখনো ইকোনমিক স্ট্যান্ডিং আর মিলিটারি মাইট এত না কি আমরা একটা সুপার পাওয়ারকে, যে আমাদের এখন ডান দিকে দাঁড়িয়ে আছে অনেক জিনিসে আর আমাদের সাপোর্ট দিচ্ছে, তাদের সাথে আমরা আবার একটা ঝগড়া লাগিয়ে নেব না। ওদের কথা আমাদের শুনতেই হবে, ওদের চাপ আমাদের মানতেই হবে, এটা আমাদের স্বীকার করতেই হবে। এটা আমরা হয়তো পাবলিকলি না বলি, কিন্তু আমরা এখনো ওই জায়গায় ইকোনমিক আর মিলিটারি মাইটে পৌঁছইনি যেখানে একটা সুপার পাওয়ার কে ইগনোর করবে। লাস্টলি আপনাকে একটা কথা বলে রাখি কি হঠাৎ মিডিয়াতে আসলো যে রিটালিয়েশন স্ট্রাইক আমরা এয়ারফিল্ডে করলাম, ওখানে নাকি 2-3টা এমন টার্গেট আমরা হিট করেছি যেখানে ওদের নিউক্লিয়ার অ্যাসেটস নাকি আশেপাশে ছিল। এই জন্য পাকিস্তান নাকি এটা নিয়ে খুব চেঁচামেচি করেছে ইউএস এর কাছে কি আমাদের অনেক জায়গায় হয়তো এমন জায়গায় ওরা হিট করেছে যেখানে রেডিয়েশন নাকি একটু ছড়িয়ে গেছে। এমনও একটা রিপোর্ট আসলো কি একটা প্লেন নাকি চীন থেকে কেমিক্যাল মেটেরিয়াল নিয়ে এইসব রেডিয়েশন ছড়িয়েছে কি না এটা ফরেন্সিক আবার দেখার জন্য প্লেনটা ল্যান্ড করেছে। আর নাকি আমেরিকার থেকেও নাকি অনেক রকমের মানে কোয়েরিজ করা হয়েছে কি রেডিয়েশন ছড়িয়েছে কিনা। এটা কিন্তু একদম ফেক নিউজ। এমন কোন অ্যাসেটস আমরা এখনো নিউক্লিয়ার অ্যাসেটস দের ওদের টাচ করিনি। এই কিরানা হিলটিল ওরা সেই সব বলছে, এগুলো কিন্তু পাকিস্তানের একটা মানে ন্যারেটিভ ক্রিয়েট করেছে ওরা এই দেখাবার জন্য কি দেখো এখন এসকেলেটরি ল্যাডারে এমন তাড়াতাড়ি আমরা উঠে যাচ্ছি, এখন কিন্তু আমাদের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা ছুড়তেই হবে, এরা আমাদের নিউক্লিয়ার অ্যাসেটসকেই এখন অ্যাটাক করছে। এই জন্য আমার মনে হয় 3 দিনের ভেতরে এই সিজ ফায়ারটা হলো। এখন এই যে ন্যারেটিভটা বিল্ড আপ হয়েছে অল অ্যারাউন্ড কি মানে নিউক্লিয়ার অ্যাসেটস এর আশেপাশে আমরা স্ট্রাইক করেছি, আর পাকিস্তান এই ন্যারেটিভটা বিল্ড করলো কি ওরা অ্যাকচুয়াল অ্যাসেটস কে হিট করতে চাইতো কিন্তু পারলো না। আর আমেরিকা হয়তো এটা বুঝেছে কি হয়তো এসকেলেটরি ল্যাডারে এই রোগ নেশনটা কিছুই করতে পারে, তাদের উপরে কোনো কন্ট্রোল তো ওদের নিউক্লিয়ার অ্যাসেটস এর উপরে আছে কি না আছে এটা একটা কনজেকচার। অনেকরা মনে করে কি ইউনাইটেড নেশনস এর কন্ট্রোল আছে, অনেকরা আবার এটাও মনে করে কি না কোনো কন্ট্রোল নেই। আর পাকিস্তান যে এত বড় একটা মানে বন্ধু ছিল, ন্যাটোর একটা মেম্বার ছিল এক সময়, তখনও যখন আমেরিকার সাথে থেকেও ওরা ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখতে পারে ক্যান্টনমেন্টে, তো ওদের আপনারা মানে বুঝতেই পারেন কি রকমের দেশ এটা। একটা রোগ স্টেট, এখন ওদের কোনো রেলেভেন্স নেই, কিন্তু ওদের কাছে একটা বোমা থাকার জন্য ওরা রেলেভেন্সটাকে মানে তৈরি করে রেখেছে। আমরা মনে করছি এখন এই সময় ওয়েট অ্যান্ড ওয়াচের একটা সিচুয়েশন আছে। সিজ ফায়ারটা এখনো বলবো আমার যা অভিজ্ঞতা ফ্রেজাইল, কোনো সময় ভেঙে যেতে পারে। আর এখন আপনি দেখবেন কি ডিজিএমও পাকিস্তান চেষ্টা করছে কি এখন ট্রুপ রিডাকশন হয়ে যাক। ওরা এই জন্য করতে চায় যদি ট্রুপ রিডাকশন আমরা করে ফেলি আর আমরা যদি কোনো সিজ ফায়ার ভায়োলেশন না করি আর এই এগ্রিমেন্টটা মেনে নিই, তাহলে ওরা চট করে কিছু ডুয়াল টাস্ক ফরমেশনকে ওরা পাঠিয়ে দেবে ওয়েস্টে বলুচিস্তানে, যেখানে ওরা সাংঘাতিক মানে একের পর এক ঘটনা হয়ে চলেছে। আর ওইখানে ওই বলুচি লিবারেশন আর্মি আর বাকিদের ওরা এখন ওখানে গিয়ে টেররাইজ করে ওদের সাবজুগেট করবে। আর আমার মনে হয় বলুচিস্তান এইসব দেখে কি ইন্ডিয়া ইমিডিয়েটলি যে লড়াইটা মানে যে আমরা সিজ ফায়ার করলাম এটা কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেনি আর করবেও না।
আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসছি, তার আগে একটা কথা বলি। সেটা হচ্ছে যে এই আমেরিকান ট্রাম্প তিনি যে মাঝখানে মধ্যস্থতা করে এই যে দু দেশকে যুদ্ধবিরতিতে নিয়ে এলেন, এটা যেমন আমেরিকা দাবি করছে এবং মিডিয়াতেও এটা বহুল প্রচারিত হচ্ছে, পাশাপাশি দেখছি যে চীনেতেও সাংবাদিক সম্মেলন করে তাদের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন যে আমি টেলিফোনে কথা বলেছি পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে, আমি কথা বলেছি এখানে অজিত দোভালের সঙ্গে, তারপরেই এই যুদ্ধবিরতিটা হলো। মানে চীনও এখন দাবি করছে যে এই যুদ্ধবিরতিটা তাদেরও কৃতিত্ব। আমি এইটা বিশ্বাস করতে চাই, এই কথাবার্তা তো নিশ্চয়ই হয়ে থাকবে, এত তাড়াতাড়ি নাহলে যুদ্ধটা থেমে যেত না। সবাই চেষ্টা করে থাকবে, সবাই কথা বলেছে নিশ্চয়ই, সবাই একটা রেস্ট্রেন করবার কথাবার্তা বলেছে, কিন্তু তার ভেতরে একটুখানি মানে এই দুর্গন্ধ আসছে পাকিস্তানের দিক থেকে, যে ন্যারেটিভ ওরা বিল্ড করেছে কি হয়তো কোনো নিউক্লিয়ার অ্যাসেটসের আশেপাশে আমরা স্ট্রাইক করেছি, নইলে কোনো সাইলোজের আশেপাশে গিয়ে এমন করে গোলাটা পড়েছে যেখানে হয়তো সাইলোজের ভেতরে রেডিয়েশন একটু লিক করেছে, যা হয়ে আর তারপরে মানে ফেক নিউজ তো অনেক বিল্ড আপ করা যায়, এখন কি সত্যি কি না এটা টাইম লাগে, আর মিডিয়া কিন্তু জেনেই যাবে, এত রকমের ভিডিও এত রকমের এইসব তৈরি করছে, আর আজকাল মানে আপনারা জেনেই যাবেন। কিন্তু আমার মনে হয় সবাই সবার সাথে কথা তো নিশ্চয়ই বলেছে, কেন কি দেখুন অনেক জিনিস আমরাও জাজ করতে পারছি যেটা গভর্নমেন্ট খুলে বলছে না, তাতে বিশ্বাস করা যায় কি নিশ্চয়ই কথা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট আমেরিকা কথা বলেছে, আর হয়তো ট্রাম্পও কথা বলে থাকতে পারে। ট্রাম্পের একটা সবাই জানে নেচার আছে, উনি একটু ক্যামেরা ফেস করে পাবলিসিটি দেওয়ার জন্য অনেক সময় মিথ্যা কথাও বলে থাকেন, এটা কোনো মানে আমার বলবার কিছু নেই। আর একটা জায়গায় তো আমি যোগ করেছিলাম, যখন থেকে উনি হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরেছেন ক্যামেরাকে ফেস করতেন তখন থেকে মিথ্যা কথা খুব বলেন। আর উনি তো বেসিক্যালি হি ইজ আ বিজনেসম্যান, এই যে লোক স্টেটকে। কিন্তু আমাদের সবসময় সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই লাস্ট 24 ঘন্টার ইউএস এর অ্যাটিটিউডে, কি হঠাৎ ওরা আবার পাকিস্তানের সাথে আমাদের ইকুয়েট করতে শুরু করে দিয়েছে, ইকুয়াল রেলেভেন্স দিচ্ছে, তখন কি এখন পাকিস্তান কোনো ম্যাটার করে না আমাদের দিক থেকে। আমরাও বিশ্বাস করি এখন পাকিস্তান হ্যাজ নো রেলেভেন্স, ইট ইজ আ বানানা রিপাবলিক, ইট ইজ আ রোগ নেশন, ইট ক্যান বি ইগনোরড বাই দি ওয়ার্ল্ড মানে ফেটার্নিটি। কিন্তু এই যে আবার একটা নতুন করে আমেরিকা ওদের একটু গড়ে তুলতে চায়, কেন করতে চায় সেটা আমি বলতে পারবো না। এখন জিও পলিটিক্সে অনেক রকম কিছু হয়, ওরা এখনো একটু হয়তো লিভারেজ চায় পাকিস্তানের উপরে বিকজ অফ দি নিউক্লিয়ার অ্যাসপেক্ট, প্লাস ওই চ্যানেলটা টুয়ার্ডস চায়না ওরা খুলে রাখতে চায়। এভার সিন্স নিক্সন পাকিস্তানিরা কিন্তু খুব ভালো দালালি করতে পারে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এইটা যে আপনি পরমাণু কেন্দ্রে যে বলছেন যে ওখানে একটা ভারতীয় আক্রমণের জন্য কোথাও একটু লিক করতে পারে, এই জিনিসটাও কিন্তু একটা কথা হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে যখন রুশ ইউক্রেন যুদ্ধটা হয় সে সময় বলা হয় যে ইউক্রেনের চেরনোবিল যে পরমাণু কেন্দ্র সেখানেও নাকি একটা বম্বিং হয়েছে এবং সেখান থেকে অলরেডি আপনার পরমাণু যে নিষ্কাশন যেটা হওয়ার ব্যাপার থাকে সেটা অলরেডি হয়ে গেছে, তার এফেক্ট এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, কিন্তু সেটা নাকি ওখানে ঘটে গেছে। তা এটাও কি আমেরিকার কাছে খবর আছে যে ওদিকেতে চেরনোবিল ইউক্রেনে ওটা হচ্ছে কেন? ওখানে তো হাত দেওয়ার মতন ক্ষমতা আমেরিকার নেই। এখানেও যদি আবার হয় তাহলে দুদিকের একটা সারাশি চাপে আমেরিকারও একটা ক্ষতি হতে পারে। এই জায়গাটাও কি কাজ করেছে ইউক্রেনের এই ঘটনাটা? অনেকটা, আপনি যা বলছেন অনেকটা আমাদের বিশ্বাস করতে হবেই। কেন কি ওই সময় যখন রিপোর্টটা যেটা আপনি বলছেন, যখন রাশিয়া ইউক্রেন বললো কি এরা নাকি স্ট্রাইক করেছে ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটির জায়গায়, কিন্তু তারপরে পুরো নিউজটা চাপা পড়ে গেছে, বুঝতে পারলাম না আমরা কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের কোনো লোক ওখানে গেল না, রেডিয়েশন ছড়িয়েছে কিনা সেগুলো আমরা কোনো মানে দিক থেকেই আমরা মিডিয়াতে কোনো ইনফরমেশন পেলাম না। কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু তো হয়ে থাকবে। এই নিউজগুলো অনেক সময় চাপাও দিয়ে দেওয়া হয় যখন হয়তো রেডিয়েশনটাকে কন্ট্রোল করে নেওয়া হয়েছে। তো এই জায়গায় যদি আবার এই ঘটনাটা ঘটে থাকে তাইলে ইউএসএ, চায়না, রাশিয়া এরা সবাই কিন্তু কনসার্ন থাকবেই। এরা হিউজ নিউক্লিয়ার পাওয়ার, আর আমাদের ওরা একটা রেসপন্সিবল নিউক্লিয়ার পাওয়ার মনে করে।
কিন্তু পাকিস্তানকে ওরা ওই চোখে দেখে না। ওরা মনে করে কি এরা নিউক্লিয়ার বোমা তো তৈরি করে নিয়েছে, কিন্তু এরা হ্যান্ডেল করতে পারছে কি ঠিক করে, প্রোটোকলস গুলো ঠিক করে বোঝে কি না বোঝে। আর কোনোই দেশে একটা জিনিস আমার বিশ্বাস, কোনোই দেশে নিউক্লিয়ারের যে বাটন গুলো আর নিউক্লিয়ারের প্রোটোকল গুলো সৈন্যবাহিনীর লিডারশিপের হাতে দেয় না। এটা সবসময় পলিটিক্যাল ডিসপেন্সেশনের হাতেই। একদম একদম তাই। কেন কি এই ম্যাচিউরিটিটা না হলে, মানে যুদ্ধ সৈন্য বাহিনীর লিডারের কাছে থাকলে ও একটা অপারেশনাল অ্যাটিটিউড দিয়ে ওটাকে দেখবে, ঠিক ঠিক। কিন্তু এই যে একটা পলিটিক্যাল ডিসপেন্সেশন যারা থাকে এরা অনেক জিনিস আরো দেখে, সেটা তো সব সেনাবাহিনীর কাছে সম্ভব নয়। এই জন্য এই পলিটিক্যাল ডিসপেন্সেশনের টোটাল কন্ট্রোল থাকে। আনফর্চুনেটলি এটা দুনিয়া জানে কি পাকিস্তানে কিন্তু এটা পলিটিক্যাল ডিসপেন্সেশনের কাছে ওই প্রোটোকলটার নেই। ওটা কিন্তু সেনাবাহিনী আর সেনাবাহিনীর থেকেও ওটা এয়ারফোর্সের কাছে না, ওটা আর্মির চিফের কাছে আছে। আর এই যে পাগল মোল্লা, একে দেখে মানে জানি না এখন এর পরে কি হবে, কিন্তু নিশ্চয়ই ইন্ডিয়া এইটা ডিসকাস করবে আমেরিকা, অ্যাটমিক এনার্জি কমিশন আর রাশিয়া, চীনের সাথে কি দেখো এদের কিন্তু প্রোটোকলটাকে ভালো করে জেনে নিতে হবে আর এদের উপরে কন্ট্রোল রাখা উচিত। কেন কি এরা রোগ নেশন, এরা যদি বোমা নাও ছোড়ে কালকে কি করে ফেলবে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে রেডিয়েশন ছড়িয়ে যাবে, তখন আপনারাই এটা দেখবেন কি কি সব গন্ডগোল হয়ে গেছে। মানে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা করবো, হাতে একটু সময় কম, ছোট ছোট করে জিজ্ঞেস করে নিচ্ছি। সেটা হচ্ছে যে বিরোধীরা এই যে আমেরিকার চাপে পড়ে যুদ্ধবিরতিতে আসা, এটাতে মোদিজি তো অস্বস্তিতে পড়েছেন, নো ডাউট, মুখে স্বীকার করুন আর না করুন। কালকেও যখন তিনি টিভিতে কথা বলছিলেন তখন যদি তার ফেস রিডিংটা লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে ভেতরে একটা চাপা একটা মানে কি বলবো অপমান বলুন বা চাপা একটা ক্ষোভ কিংবা চাপা একটা কি বলবো আমেরিকার প্রতি একটা মানে একটা দুঃখ, এরকম একটা ব্যাপার মুখে নিয়ে তিনি বলেছেন, যদি আমরা ফেস রিডিং করে থাকি, আপনি নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। সেখানে বিরোধী দল এবং বিশেষ করে কংগ্রেস বলছেন যে এটা যদি সেরকম প্রধানমন্ত্রী হতেন যেমন আমাদের ইন্দিরা গান্ধী 1971-এ, তাকে যখন বলা হলো যে তুমি একদম পাকিস্তানে যাবে না, তিনি বললেন যাই করি না কেন আমি করবই, তোমরা আমাকে আটকাতে পারবে না। যদিও রাশিয়ার সাহায্য ছিল, কিন্তু নিক্সনের সেই কথা অগ্রাহ্য করে তিনি এই কাজটা করেছেন, নাম্বার 1। নাম্বার 2, কংগ্রেস থেকে আরেকটা কথা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে 1965-তে যখন যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সেই সময় আমেরিকা ভারতে আসতে চেয়েছিল একটু আলোচনা করবে বলে। তখন প্রেসিডেন্ট জনসনকে আইয়ুব খাঁ পাকিস্তান থেকে অনুরোধ করেছিল যে আপনি ভারতে যাবেন না। জনসন নাকি সেই অনুরোধ মেনে ভারতে আসেননি। এরপর সে বছরই কানাডাতে গিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তখন জনসন তাকে আমন্ত্রণ করেছিলেন যে আপনি তো কানাডায় এসছেন, একটু ওয়াশিংটনে আসুন, আপনার সঙ্গে একটু আলোচনা আছে। আইয়ুব তখন কিন্তু শাস্ত্রীজি সেই আমন্ত্রণ রক্ষা করেননি, তিনি কানাডা থেকে সোজা ভারতে ফেরত এসে গেছেন, ওয়াশিংটনে যাওয়ার অনুরোধটা তিনি রাখেননি। এটা একটা, এই দুটো কথা বলা হচ্ছে, কিন্তু আবার এটা কিন্তু কংগ্রেস বলছে না যে এই প্রথম যখন 48-49-এ যখন কাশ্মীর নিয়ে প্রথম প্রবলেমটা তৈরি হলো, তখন যে হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেল এবং রাষ্ট্রসংঘের অনুরোধ মেনে নেওয়া হলো, তখন কিন্তু নেহেরু আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফা ভাবে কিন্তু যুদ্ধবিরতির নোটিশ দিয়ে দিয়েছিলেন, তাই না? এটা 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 এটাই তো ঘটনা। আমি দুটো জিনিসই এক এক করে নিই। প্রথমে 65-তে যে যখন লড়াই হয়েছিল, এটা কিন্তু ওয়েল ডকুমেন্টেড কি আমরা ইকোনমিক্যালি তখন কিন্তু স্টেবল ছিলাম না। আর ওই সময়ে যদি যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতাম, এন্ড রেজাল্টটা হয়তো কিছু স্টেলমেট টাইপ হয়ে যেত। এই জন্য ইউএসএসআর তখন আমাদের যে অপরচুনিটি দিল, তাস্কেন্টের এগ্রিমেন্টটা হয়ে গেল, তাতে কিন্তু পাকিস্তানের একটা ফেস সেভিংও হয়ে গেল আর আমরাও একটু বলতে পারলাম কি আমাদের দিকে অ্যাডভান্টেজ আমাদের ছিল। সাথে সাথে ইউএস ওই সময় নিজেকে ম্যানুভার করে, আপনি যা বললেন সেটা ঠিকই, ওই সময় ইউএস
চাইতো কি সেন্টার স্টেজে ওরা থাকুক, ব্রোকারেজ সবকিছু ওরা করুক, কেন কি পাকিস্তান ওই সময় কিন্তু সিএটোর মেম্বার ছিল, ন্যাটোর মানে অনেক পাশে এসে গেছিল, ওইসব ঘটনা চলছিল। একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেকেন্ড জিনিসটা যেটাকে বলি কি, ইন্দিরা গান্ধী যখন, যদি কংগ্রেস পার্টি বলে থাকে কি ইন্দিরা গান্ধী 71-এর সময় শি স্টুড আপ টু দি আমেরিকান, ওইটা বুঝতে হবে শি কুড অনলি ডু সো বিকজ ওই সময় যে ইন্ডো ইউএসএসআর ট্রিটিটা হয়েছিল তাতে বলা হয়েছিল কি আমরা যদি যুদ্ধ লেগে যায় আর আমেরিকা আর কেউই যদি ইন্টারভেনশন করে, রাশিয়া আমাদের সাইড থেকে লড়াইতে নামবে। এই ট্রিটিটা ছিল, ট্রিটি অফ ফ্রেন্ডশিপে। এই জন্য শি কুড টেক দি, তারপরে একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন ছিল 10 লক্ষ লোক আমাদের এখানে ঢুকে গেছে, তাদের আমাদের খাওয়াতে হচ্ছে, আমাদের নিজেদেরই আমরা দু টাইমে তখন খেতে পাচ্ছি না, এইসব দেখে মানে একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়নে ইন্দিরা গান্ধী কুড স্ট্যান্ড আপ টু নিক্সন। এইটা কিন্তু এখন ঘটনা না, এখন রিলেশনশিপ মানে আমাদের আমেরিকার সাথে অনেক ভালো রিলেশনশিপ, আর পার্সোনাল রিলেশনশিপ ট্রাম্পের মোদির সাথে আছে। ঘটনা নিশ্চয়ই কি এটা যে ইকুইভ্যালেন্স করে এখন মোদিকে একটু সাইডলাইন করে ট্রাম্প আবার একটু নিজের মানে পাবলিক মানে যে অ্যাপিয়ারেন্সটাকে অন্যরকমে করে দিচ্ছে, এবং ভারতের উপর তার প্রভাবটা সবচেয়ে বেশি, এটাও একটা প্রমাণ করার জায়গা। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা জিনিস বলে রাখি, এটা আপনার দর্শকও বুঝবে, এখনো আমাদের ইকোনমিক আর মিলিটারি মাইট এত হয়নি যে আমরা আমেরিকান চাপকে একদম টোটালি ইগনোর করে দেব। যখন কি আমরা চাই ওরা আমাদের সাইডে থাকুক, কেন কি এখন চাইনিজদের সাথে আমাদের কিন্তু একটা লেভেলে পৌঁছে গেছে এনিমোসিটি, যেটা যদি এই আমেরিকান সাপোর্ট না থাকতো অনেক কিন্তু আমাদের ট্রাবল করতে পারতো চায়না। এই জন্য আমি এখনো বলে থাকি এই যে আমেরিকান সাপোর্টটা একটা এখন আছে, এই যে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করলাম, চাইতো তো চায়না কিছু এলএসিতে অলরেডি নড়াচড়া করতে পারতো, আর আমাদের অনেক ট্রুপসদের ওখানে টাইট ডাউন করতে পারতো, কিন্তু ওরা জানে কি আমেরিকান এখন ইন্ডিয়ানদের সাথে আছে, ওরা কিছু করলো না। এই জন্য আমি বলবো কি মোদি আর প্রেজেন্ট ডিসপেন্সেশন খুব ম্যাচিওর, নিশ্চয়ই যখন কথাবার্তা হবে তখন মোদি বলবে ট্রাম্পকে কি দেখুন আপনি যদি পাকিস্তানকে আর আমাদের এক রকম করে দেখেন, ইকুইভ্যালেন্স করেন, আর দুজনকে আবার ওই পুরনো দিক থেকে দেখতে শুরু করেন কি বোথ নেশন শুড বি ট্রিটেড অ্যালাইক, আর ওকে একটা রোগ নেশনকে আপনি এইভাবে ট্রিট করলে আর আমাদের এই সময় ইকুয়েট করলে, তাইলে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা একটা রং ডাইরেকশনে চলে যাবে। এটা বলবে, নিশ্চয়ই বলবে, আমার মনে হয়। আচ্ছা, আপনার কাছে এবার দুটো মাত্র প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্ন যেটা রাখবো সেটা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করা গেছে, ভারত পাকিস্তানের সঙ্গে যতবারই যুদ্ধ হয়েছে আমরা হয়তো যুদ্ধে জিতেছি, কিন্তু কূটনীতিতে পাকিস্তান বরাবর ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিন্তু একটা আলাদা গুরুত্ব পেয়ে গেছে আমাদের থেকে বেশি। এটা কেন বলছি, ভুট্টো তার মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা করতেন, তখন মেয়েকে আর কি বেনজিরকে তখন তিনি রাজনীতি শেখাচ্ছেন আর কি, যেটা জওয়াহরলাল করেছেন ইন্দিরা গান্ধীকে নিয়ে ঘুরে বেরিয়ে। তো তখন ভুট্টো বলেছিলেন যে যুদ্ধে ভারত জিতেছে নো ডাউট, কিন্তু কূটনীতিতে আমরাই জিতেছি, না হলে কাশ্মীর দিয়ে দাও এই শর্তে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে পাকিস্তানি 93,000 সৈনিক যে আমাদের কাছে আটক আছে সেটা তাহলে ফেরত দেবো। কিন্তু দেখা গেছে যে কাশ্মীর নিয়ে তো কোনো কথা হয়নি, উল্টে স্বেচ্ছায় ইন্দিরা গান্ধী এই 93,000 সৈন্যকে কিন্তু পাকিস্তানে বিনা শর্তে উনি ফেরত দিয়ে দিয়েছেন। সে জেনিভা চুক্তি বলুন, যে কোনো কারণের জন্যই হোক। তো এটা কি ঠিক যে যুদ্ধে আমরা জয়ী হই কিন্তু কূটনীতির জায়গাটা থেকে পাকিস্তান সবসময় আপার হ্যান্ড পেয়ে যায়? এটা আমি দুটো পার্টকে এক এক করে অ্যাড্রেস করছি। সবচেয়ে প্রথম তো এই যে আমরা সবসময় আলোচনা করে থাকি কি আমরা 93,000 প্রিজনার অফ ওয়ারকে ফিরিয়ে দিলাম আর কিছু পেলাম না ইন রিটার্ন, এটা কিন্তু আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সুজিতবাবু। ফার্স্টলি দর্শকরা একটা জিনিস বুঝবেন কি পাকিস্তান এমন একটা দেশ, ওরা জানে যখন 93,000 লোককে আমরা নিয়ে এসেছি পিওডব্লিউ,
তো আমরা তো ওদের কুপিয়ে মেরে ফেলতে পারবো না, জেলেই রাখতে হবে, খাওয়াতে হবে ওদের বসে বসে। আর এটাও ওরা জানে কি আমরা ওদের ফেরত দিতে পারবো না, ফেস ওয়ার ক্রাইমস ইন বাংলাদেশ। কারণ কি ওই সময় বাংলাদেশের যা মানে স্থিতি ছিল, ওরা সবাইকে হয়তো বেরিয়ে ফেলতো। এই জন্যে যদি পাকিস্তান বলতো কি ঠিক আছে দিও না তোমরা আমাদের, নেক্সট 5 বছর কি ওই 93,000 লোককে আমরা বসে খাওয়াতে থাকতাম খালি? এই জন্য আমাদের ওদের ফেরত দিতেই হতো, এটা ওরা জানতো। আর তার জন্য আমরা কোনো ট্রেড অফ করতে পারবো না। যদি আমরা বলতাম যে কি না এই 53,000 আমরা দেবো না, তোমরা আমাদের পিওকে দিয়ে দাও, ওরা বলতো না তাহলে আপনারা রাখুন এই 93,000কে নেক্সট 10 বছর আপনাদের খাওয়ান, আমরা চলে যাচ্ছি। এই জন্য এটাকে সবাইকে বুঝতে হবে। এই বারবার আমরা বলে আলোচনা করি, এটা কিন্তু ট্রেড অফ। ওই সময় ইন্দিরা গান্ধী এত মানে খারাপ অ্যাডভাইজার ইন্দিরা গান্ধীর কাছে ছিল না, সবাই বুঝতে পারে। সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে কি এখন যে আমরা দেখছি কি মিডিয়াতে, আমি কিন্তু আপনার থেকে একটুখানি এটা মানে ডিসএগ্রিমেন্টে আছি। আমাদের কিন্তু সফট পাওয়ার, আমাদের যে মিডিয়ার এখন পাওয়ার গ্লোবালি কিন্তু অনেক উঠে গেছে। আমরা এখন বিবিসিও এখন আমাদের থেকে ভয় পায়, আপনি এটা বিশ্বাস করুন। আমি তো ফলো করি ওদের, আমি জানি। সিএনএনও ওদের ভালো ভালো আর টপ অ্যাঙ্কার্স আর রিপোর্টার্সরা অনেক সময় হেজিটেট করে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। কেন কি আপনাদের ফ্যাক্টস এন্ড ফিগার, আপনাদের যে স্প্রেড, আপনাদের যে মানে এখন রিচ, ওরা সবাই বুঝতে পেরেছে। পুরো আরব ওয়ার্ল্ডে ইন্ডিয়ান প্রেসকে সাংঘাতিক ফলো করা হয়। এই জন্যে আমি মনে করি না এখন পাকিস্তান কিছুই ন্যারেটিভ বিল্ড করতে, সবাই জানে ওই দেশটা একটা রোগ, মিথ্যে কথা বলে। ওরা বিশ্বাস করবে যা আমরা বলবো। আর আমাদের যে এই 2-3টা মিলিটারি ব্রিফিং হলো, আপনি দেখুন সব জায়গায়, এভরি মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা কোনো লুকাই না, আমরা কোনো সময় নিজের ডেড বডিটাকে এদিকে ওদিকে লুকিয়ে দেয় না। নেক্সট ডে বডিটা চলে আসে, আমরা মাঠের ওদের শহীদ মেনে ওদের একটা রাষ্ট্র মানে রেসপেক্ট দিয়ে আমরা কিছু একদম ওপেন করে করি। কিন্তু আপনি দেখুন 40টা 50টা ওদের ট্রুপস মারা গেছে, এটা সবাই জানে। আর আমাদের গ্রাউন্ড ট্রুপস কনফার্ম করেছে। কিন্তু আপনি শুনেছেন কোন জায়গায় ওদের পাকিস্তান ফ্ল্যাগ মানে রোল করে ওদের বডিজ গুলো নিয়ে গিয়ে কোন জায়গায় গ্রামে নিয়ে গেছে? কোনো মিডিয়াতে কোনো ভিডিও পাবেন না। ঠিক। এই জন্য আমি এই সময় একটু ডিসএগ্রি করছি কি এই ন্যারেটিভ এখন পাকিস্তান আর বিল্ড আপ করতে পারবে না, যতই ওরা বলে চলুন। আর আমরা চট করে তো নেক্সট ডেতেই ওটাকে তো খাপিয়ে একদম মিডিয়াতে পোল্টে দিচ্ছি, ওদের দেখিয়ে সবাইকে দিচ্ছি কি এরা মিথ্যা কথা বলছে। এই জন্য পাকিস্তান এখন বুঝতে পেরেছে কি ইন্ডিয়া ইজ নট দি আর্লিয়ার ইন্ডিয়া। এখন ইন্ডিয়াতে ডিপ্লোম্যাটিক পাওয়ার সাংঘাতিক। এই প্রেজেন্ট ডিসপেন্সেশনের যেমনি করে ফাইন ব্যালেন্সিং আমরা করেছি, আমাদের এখন আপনি নিজেদেরই বুঝে দেখুন কি একটা প্রাইম মিনিস্টার যখন একদিন ইসরায়েল আর নেক্সট ডে প্যালেস্টিনে ঘুরে আসতে পারে আর কথা বলতে পারে, তো ওরা একটা টাওয়ারিং পার্সোনালিটি। আর আমার যা মনে হয় পাকিস্তান যেখানে এখন আছে, ওদের মানে গতিমতি কি সেটা তো মানে ওয়ার্ল্ড দেখছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বালুচিস্তান নিয়ে। বালুচিস্তানে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রায় 48% এলাকা নিয়ে বালুচিস্তান। এর মধ্যে এরা 5 বার বিদ্রোহ করেছে 1958 থেকে 2019 পর্যন্ত। সেখানে জিডিপি 4.5, সেখানে দারিদ্রতা 71%, মানে সাক্ষরতা মাত্র 40%। এই অবস্থায় যে এদের এখন স্বাধীনতার শেষ পর্যায়ের লড়াই তারা লড়ছিল সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে, সেখানে তারা ইতিমধ্যেই ভারত সহ প্রায় অনেকগুলি দেশে স্বাধীন দেশের স্বীকৃতি জানায়, ভারতকেও জানিয়েছে। ভারত কিন্তু সে ব্যাপারে এখনো পর্যন্ত তো টু শব্দ করেনি। উল্টে এই যে ঘটনাটা ঘটে গেল, এর প্রেক্ষিতে বালুচের যে সংগ্রাম, সেই সংগ্রামটাও তো একটুখানি ধাক্কা খেলো। এখানে ভারত কিভাবে বালুচিস্তানের সঙ্গে সেই সম্পর্কটা আবার নতুন করে বিল্ড আপ করতে পারবে? কারণ পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বালুচের সমর্থনটা কিন্তু ভারতবর্ষের জন্য খুব ইম্পর্টেন্ট, অন্তত আমার মনে হয়। আমি আপনার সাথে একমত। আমার খুব দুঃখ কি আমরা বালুচিদের ওপেনলি সাপোর্ট করতে পারছি না আর করছি না। আমরা খালি মরাল সাপোর্ট বলে যাচ্ছি, আর সেটাকেও আমরা ভালোভাবে যে মরাল সাপোর্ট একটা দিচ্ছি আমাদের প্রেসে, মিডিয়াতে আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যাকশনে আমরা কিন্তু এটা প্রকট করছি না। আজকে আমি পেপারে পড়লাম, আপনিও নিশ্চয়ই দেখে থাকবেন ইংলিশ পেপারে,
কি ওখানে নাকি প্রচুর যে অ্যানসেস্ট্রাল সেটেলমেন্টে মারাঠারা ওখানে সেটেল করেছে, যারা আজকের মুসলমান কিন্তু ওদের ঘরে ছত্রপতি শিবাজির স্ট্যাচু আছে, আর ওদের নামগুলো নাকি মারাঠি নাম। তো আপনি বুঝে দেখুন একটা ইন্ডিয়ান কানেক্ট কত ডিপ। এই জন্যে আমরা যে সাডেনলি বলুচদের যে ওপেনলি সাপোর্ট করছি না, ওদের যে ছেড়ে দিচ্ছি, আমার কিন্তু এই জিনিসে খুব দুঃখ। আমি চাই কি আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাকে বুঝুক। একবার আমরা যদি বলুচদের টোটালি সাপোর্ট করতে পারি, ওপেনলি সাপোর্ট করতে পারি, ওয়ার্ল্ড অপিনিয়ন ওদের মানে ফরে করতে পারি, ওদের জন্য আমরা ইউএন ফোরামের ভেরিয়াস প্ল্যাটফর্মে কথা বলতে পারি, আর একটা ক্যাম্পেইন আমরা শুরু করতে পারি, তাইলে কিন্তু ওদের আমরা অনেক সাপোর্ট পাবো। ওরা পাকিস্তানের উপরে সাংঘাতিক চাপ রাখবে। অ্যাট দি অপরচুন মোমেন্ট আমরা কিন্তু কোনো সময় যদি একটা স্কারমিশ হয় পাকিস্তানের সাথে, ওদের কিন্তু একটা বিরাট রোল প্লে করবে ওরা অপারেশনালি। আর আমরা এই চাপটা রাখতে চাই, যতক্ষণ ওরা আমাদের উপরে কাশ্মীরে যেমনি করে তৈরি করে রেখেছে একটা মানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স আর স্লিপার সেল, আমরাও কিন্তু ওদিকে করতে পারি, কিন্তু করছি না। সেটাই আমার দুঃখ, সেটাকে আমি বুঝতে পারছি না। আই এম নট অল দ্যাট এক্সপিরিয়েন্স ইন জিও পলিটিক্স, কিন্তু একটা জিনিস আমার মনে হয় এটা আমরা ওপেনলি কিন্তু করতে চাই আর করা উচিত। হ্যাঁ, সেইটাই। ওটা হলেও কিন্তু অনেকটাই পাকিস্তান চাপে থাকে। নিশ্চয়ই চাপে থাকবে, আর ওরা বুঝবে কি যেমনি করে ওরা উস্কানি দেয় আমাদের যে মানে সার্টেন পার্সেন্টেজ অফ মুসলিম পপুলেশন কে ইন জেএনকে আর বাকি জায়গায়, আমরাও কিন্তু উই ক্যান পে দেম ব্যাক ইন দ্য সেম কয়েন। তাই তো, ইট্টি মারলে পাটকিরিটি খেতে হবে, সেটা সেই জায়গাটা আমরা নিতে পারছি না। এটা একটা রহস্য থেকে গেছে, কেন পাচ্ছি না সেটাও বোধহয় ওই তিন বৃহৎ শক্তির যতক্ষণ পর্যন্ত না কোনো সেরকম পরিষ্কার গ্রিন সিগন্যাল পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বোধহয় আমরাও এটা ওপেনলি হয়তো করবো না। আপনি ঠিকই বলেছেন, আমার যা মনে হয় তাই। কেন কি এটা একটা খুব ভালো অপরচুনিটি ছিল, আর এখন থেকে একটা ক্যাম্পেইন আমরা লঞ্চ করতেও পারি। এভরি ফোরামে আমরা বলতে পারি যে আমরা সাপোর্ট করছি বলুচিসদের, ওদের উপরে সাংঘাতিক অত্যাচার হচ্ছে, ওদের হাজার হাজার লোক মিসিং, ওদের মেয়ে মহিলাদের সব ধর্ষণ করছে, আর ওদের হেলিকপ্টারে তুলে নিচে গ্রামতে ফেলে দেয় লোকেদের, এমন টেররাইজ করছে। এসব আমাদের বলা উচিত। হ্যাঁ, হিউম্যান গ্রাউন্ডে তো বলতেই পাওয়া যায়। ঠিক ঠিক। তো আজকে আপনার কাছ থেকে আরো একটু পরিষ্কার একটা নলেজ পেলাম, এবং আপনি বালুচি নিয়ে যা বললেন, আজ পর্যন্ত কোনো মিডিয়াতে ভারত পাকিস্তান নিয়ে আলোচনা হচ্ছে, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে, আমেরিকা কেন মধ্যস্থতা করছে এই নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বালুচ ব্যাপারটা কিন্তু সবসময় বাইরে থেকে যাচ্ছে, যেটা কিন্তু এই ঘটনার সঙ্গে একটা গভীর সংযোগ আছে। বালুচের বিদ্রোহ এবং বালুচিস্তানের ঘটনাটাকে ভারতবর্ষের সমর্থন করার বিষয়টি, এটাও একটা রহস্যজনক কারণে মিডিয়া হোক বা অন্যান্য যারা বিশ্লেষকরা আছেন তারা কেউ এটা নিয়ে কথা বলছেন না। আপনি কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা দিগদর্শনের দর্শকদের কাছে আপনি বললেন। নট অনলি দ্যাট, মানে ফাইনালি আমি খালি একটা বলতে চাই, অনেকগুলো চ্যানেল কিন্তু বলুচি অ্যাক্টিভিস্ট যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক জায়গায় সেটেল করে আছে, ওখান থেকে ওরা মিডিয়া চ্যানেলে আসে, ওদের ইমোশন আর ওদের কথাবার্তা দেখে ওরা কিন্তু এমন করে খুলে বলে অনেক সময় কি আমরা তো যদি একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমরা বেশি দিন ইন্ডিপেন্ডেন্ট হতে চাই না, আমরা চাই ইন্ডিয়ার সাথে মিশিয়ে যেতে, আমরা চাই as we should become part of India. ওদের একটা দারুণ ক্লোজ অ্যাসোসিয়েশন আছে আমাদের সাথে, এটাকে কিভাবে আমরা লিভারেজ করব এটা আমাদের পলিটিশিয়ানদের এখন ভাবা উচিত, আর বিশেষজ্ঞদের ভাবতে হবে, ভাবা উচিত। ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার মুখার্জি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী যা ঘটনাক্রম ঘটতে চলেছে তার দিকে দৃষ্টি রাখছি, সেই রকম বুঝে আপনাকে আপাতকালীন সময়েও হয়তো আমরা আবার আপনার শরণাপন্ন হব। অনেক অনেক ধন্যবাদ সুজিত বাবু, আপনাদের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।